আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সকলে অনেক ভালো আছো। তো জিকে স্মার্ট স্প্রিন্ট বিসিএস কোশ্চেন সলভিং এর সিরিজে আমরা আবার চলে এসেছি। তো কথা না বাড়িয়ে আমরা আজকে 20তম বিসিএস এর প্রথম কোশ্চেনে চলে যাই, যা হচ্ছে কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। দেখো, মুক্তিযুদ্ধ রিলেটেড যে ভাস্কর্য, যে চলচ্চিত্রগুলো রয়েছে, প্রামাণ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, পূর্ণাঙ্গ দৈর্ঘ্য চলচ্চিত্র, এই টাইপের কোশ্চেনগুলো অনেক চলে আসে। এবং উপন্যাস কোনটি, বই কোনটি, কবিতা কোনটি, সো এগুলা আমরা জানবো আস্তে ধীরে। এবং এর আগে যে বিসিএস একেবারে 2000 সরি একেবারে 10ম বিসিএস থেকে আজকে যে 20তম বিসিএস এই পর্যন্ত অনেকগুলা কোশ্চেন আমরা পেয়েছি। তো এখন এই কোশ্চেনটা বিশ্লেষণে আসি। দেখো, উপন্যাস কোনটি। দেখো, বাকিগুলো এখানে সবগুলাই কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক কোনো না কোনো লেখা, কিন্তু এখানে উপন্যাস কোনটি, এটা হচ্ছে আগুনের পরশমণি। তাহলে আমাদের আনসার কি হবে? যারা আগে থেকে বুঝতে পারছো তাদের জন্য অনেক ওয়েলকাম। এবং এটা কার লেখা বলো তো? এটা হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। তাহলে এখানে আমাদের লেখকের নামটাও লাগবে, হুমায়ুন আহমেদ। অনেক গুরুত্বপূর্ণ, কারণ অনেক মেধাবী একজন লেখক তিনি ছিলেন। এখন আসি চিলেকোঠার সেপাই, এটা কার লেখা? এটা কিন্তু আমরা যখন বাংলা বই পড়েছি আমাদের ইন্টারের সময়, তখনও কিন্তু এটা পেয়েছিলাম যে এটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের একটি উপন্যাস, যেটা হচ্ছে 69-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা। এখন আসি আখতারুজ্জামান ইলিয়াস। এখন এটা কিন্তু মুক্তিযুদ্ধ না, এটা হচ্ছে আমাদের 69-এর গণ অভ্যুত্থান প্রেক্ষাপটে লেখা। সো এটা কিন্তু আলাদা একটা কোশ্চেনের আনসার। সো এটা আমরা এই জন্যই লিখে দিলাম, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। কারণ বলতে পারে নিচের কোনটি 69-এর গণঅভ্যুত্থানের জন্য লেখা, অথবা চিলেকোঠার সেপাই কোন প্রেক্ষাপটে লেখা। তুমি তো চোখ বন্ধ করে মুক্তিযুদ্ধ দেখাই দিবা, কিন্তু আর কথা মুক্তিযুদ্ধ না। ঠিক আছে। সো এটা একটা গুরুত্বপূর্ণ ছিল। আবার 71-এর দিনগুলো, এটা কার লেখা? এটা কিন্তু আমরা পড়ে এসেছি, এটা হচ্ছে জাহানারা ইমামের লেখা। এখন এটার প্রেক্ষাপট কি? এটার প্রেক্ষাপট কিন্তু মূলত মুক্তিযুদ্ধই, কিন্তু সমস্যা হচ্ছে এটা কিন্তু কোনো উপন্যাসও না, বা এটা কোনো কবিতাও না, এটা কিন্তু মূলত হচ্ছে একটি স্মৃতিকথা। তাই এটা কোন ধরনের লেখা? এটা হচ্ছে একটা স্মৃতিকথা, যেটাকে আমরা আসলে খাঁটি বাঙালি জাতির ডায়েরি হিসাবে চিনি আর কি। ঠিক আছে। পরে পায়ের আওয়াজ পাওয়া যায়, এটাও কিন্তু একটি কাব্য নাট্য, যেটা হচ্ছে সৈয়দ শামসুল হকের লেখা। ঠিক আছে, পাইলাম। ওকে, তাহলে প্রত্যেকটা অপশন আমাদের ব্রেকডাউন করা শেষ। পরবর্তী কোশ্চেন আসি, 2 নম্বর কোশ্চেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখে হতে কার্যকর হয়? এই যে সংবিধান, মারাত্মক ইম্পর্টেন্ট। মারাত্মক মানে মারাত্মক। কেন মারাত্মক? দেখো, এটা আহ, মূলত হচ্ছে এই আমাদের জাস্ট যখন যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, এটাকে পুনর্গঠনের জন্য আমাদের প্রথমেই দরকার ছিল আসলে সকল কিছুকে পুনর্নির্মাণ করা এবং একটি সুন্দর সংবিধান, যাতে দেশটা সুন্দরভাবে পরিচালিত হয়। তো এখানে সবগুলো অপশন ঠিক মতো আসে নাই, বাট এটার আনসারটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে ডিসেম্বরের 16 তারিখ 1972। তাহলে কি 16ই ডিসেম্বর। এবং এইটা মূলত আমরা 10 নম্বর বিসিএসও আবার ওই সময়ও মনে হয় পেয়েছিলাম। ঠিক আছে। তো একটা জিনিস জাস্ট আমি তখনও বলেছিলাম যে এই সব টাইপের কোশ্চেন আনসার করার ক্ষেত্রে অবশ্যই সাল না এবং তারিখ দুইটাই ম্যাচ করতেছে কিনা এটা খেয়াল রাখবা। এখানে 16 ডিসেম্বর 1971 গোলাও অপশনে থাকবে, 1973 অপশনে থাকবে। সো ওখানে গোলায় ফেলবা না। পরবর্তী কোশ্চেনে চলে আসি, সেটা হচ্ছে বাংলাদেশের জেলার সংখ্যা কতটি। এটা আসলে এটা ভুল করার আসলে আর কি বলবো। এখন এটার সাথে সাথে একটা জিনিস বিষয় আছে যে যতগুলা জেলা অতগুলাই কিন্তু মুক্তিযুদ্ধের সময় সাব সেক্টরে ভাগ করা হয়েছিল। সো আমাদের জানি মুক্তিযুদ্ধের সময় 11টা মূলত সেক্টর ছিল, এবং 64 জেলাকে 64টা সাব সেক্টরে ভাগ করা হয়। ঠিক আছে। ওকে। এবং আরেকটা বিষয় বলি, যে জেলার সংখ্যা 64টা হয়েছিল কত সালে, এটাও জেনে রাখতে পারো। জেলার সংখ্যা 64 হয়েছিল 1984 সালে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে চলে আসি। সংসদীয় ব্যবস্থায় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনর্প্রবর্তিত হয়? এটা হচ্ছে, এটা মনে হয় আগেও একটা বিসিএস এ আমরা পাইছি। এটা হচ্ছে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। এই ইনফরমেশনটা একটু ভালো করে মনে রাখো। ঠিক আছে, এটা স্টার দিয়ে দিলাম। কোন সংশোধনীর মাধ্যমে আমাদের যে সংসদীয় ব্যবস্থা আবার আসছে, সংবিধানের সংশোধনী। আচ্ছা,
এবং লেটেস্ট কয়টা সংশোধনী হয়েছে, কোন সংশোধনীতে কি আসলে গুরুত্বপূর্ণ জিনিস অ্যাড করা হয়েছিল বা বাদ দেওয়া হয়েছিল, এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যখন সংবিধান পাঠ পড়বো তখন আমরা জানবো। এখন আসছি বাংলায় ফয়াজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন। এটা আমাদের প্রাচীন বাংলার অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এটা হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। ঠিক আছে, ফয়াজি আন্দোলন, এবং এটা সম্পর্কে আমরা এর আগেও কথা বলেছি। এটা মূলত 19 শতকের শুরুতে ইসলামের মৌলিক ফরজ যে কাজগুলো আছে এগুলো পালনের আহ্বানের জন্য আন্দোলন শুরু হয়। তাহলে ফয়াজিটা মূলত হচ্ছে ইসলামের যে ফরজ কাজগুলো আছে, ফরজ কাজ পালনের আহ্বান থেকে এটা কি হয়েছিল। এটাও একটা, যেহেতু এই এই সরি আমাদের যে আন্দোলনের এটা মূল প্রতিপাদ্য বিষয়, সো মূল প্রতিপাদ্য বিষয় থেকে বা পটভূমি জানি আমরা, একটু আগে একটা কোশ্চেন সলভ করলাম, প্রত্যেকটা জিনিসের পটভূমি গুরুত্বপূর্ণ আছে। এরপরে আসি, যদি বাকি অপশনগুলো দেখি, যে তিতুমির এখানে আছে। তিতুমির মূলত হচ্ছে বাঁশের কেল্লা নির্মাণ করেছিল, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তাহলে তার নামের সাথে কি জড়িত? বাঁশের কেল্লা। ওকে, পাইলাম। পরে হাজী মোহাম্মদ দানেশ, তিনি হচ্ছে তেভাগা আন্দোলনের নেতা ছিলেন। ওকে, এই এই হচ্ছে মোটামুটি। এরপরে আসি আমাদের পরবর্তী কোশ্চেনে, বাংলার প্রাচীনতম জায়গা কোনটি। বাংলার প্রাচীনতম জায়গা হচ্ছে পুন্ড্র, পুন্ড্রনগর। এবং আমরা এর আগেও পাইছি যে মহাস্থানগড় ও পুন্ড্রনগর হলো বাংলার প্রাচীনতম নগর বলা হয়। আবার হচ্ছে সোনারগাঁও কি, এটা হচ্ছে মূলত মধ্যযুগের একটা রাজধানী হিসেবে পরিচিত। তো তোমাকে কোশ্চেন করে যে মধ্যযুগের রাজধানী কোনটি, তাহলে সেটা হবে সোনারগাঁও। ঠিক আছে, মধ্যযুগের রাজধানী ছিল। এর পরবর্তী কোশ্চেনে চলে আসি, 7 নম্বর, মুজিবনগর কোথায় অবস্থিত। এটা আসলে সময় নষ্ট করার কোনো সময় নেই। এটা হচ্ছে মেহেরপুরে অবস্থিত। আমরা জানি এখানেই বৌদ্ধনাথ তলা 10 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকার গঠিত হয়, এবং তখন থেকে এটা মুজিবনগর হিসাবে একটা নাম পায়। এবং আমরা জানি 17 এপ্রিল সেটা শপথ গ্রহণ করে সেই সরকার। ওকে, চলে আসি আমাদের 8 নাম্বার কোয়েশ্চেনে। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী কোথায় আত্মসমর্পণ করে। এটাও খুবই সহজ কোশ্চেন, তৎকালীন রেসকোর্স ময়দানে। আমরা জানি এখানেই 7ই মার্চের ভাষণ দেওয়া হয়েছে, এবং এখানেই পাকিস্তানি বাহিনী কি করে, আত্মসমর্পণ করে। একটা বিশাল সংখ্যক, আমার যতটুকু মনে আছে 93,000 সৈন্য সহ তারা আত্মসমর্পণ করেছিল। আচ্ছা, এরপরে পরবর্তী ইনফরমেশন চলে আসি। দেখো, বাংলাদেশের কোনো ব্যক্তির ভোটাধিকার ন্যূনতম বয়স কত। এটা আসলে আমরা জানি যে 18 বছর বয়সে আমাদের আমরা ভোটার কার্ড এগুলো পাই, এবং এটাই হচ্ছে আমাদের ভোটাধিকার এখান থেকেই শুরু হয় 18 বছর বয়সে। ওকে, পরবর্তী কোশ্চেন, জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কতটি। দেখো, এটা কিন্তু আমরা জানি কত নাম্বার বিসিএস আমরা সলভ করতেছি, এটা হচ্ছে 20 নাম্বার বিসিএস। তো 20 নাম্বার বিসিএস পর্যন্ত তখনের যে তৎকালীন সময়ও কিন্তু এটা 35 ছিল। 35, এখানে আসলে 35ও নাই, এটা তখন 30 ছিল, কিন্তু পরবর্তীতে এটা বাড়ানোর মাধ্যমে কততম সংশোধনী, 17তম সংশোধনী, সংবিধানের 17তম সংশোধনীর মাধ্যমে বর্তমানে কত করা হয়েছে বলো, করা হয়েছে 50টি। তাহলে বর্তমানে নারী সংরক্ষিত আসন হচ্ছে 50টি। এবং এইটা যদিও এখন যদি বলে সংরক্ষিত আসনের সংখ্যা কয়টি, সরাসরি আমরা আনসার দিব 50টি। কিন্তু কোশ্চেন আবার এটা এডিশনাল একটা কোশ্চেন বানাই দিতে পারে যে কততম সংশোধনীর মাধ্যমে 50 করা হয়, সেটা হচ্ছে 17তম। তাহলে আমরা এই ইনফরমেশনটাও খেয়াল রাখবো, গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এরপরে চলে আসি পরবর্তী কোশ্চেনে, যেটা হচ্ছে কোশ্চেনটা কি বলতো, যে যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত। এটা কিন্তু গত বিসিএস আমরা পাইছিলাম, এটা হচ্ছে 4.8। দেখো, আর এটা হচ্ছে এখন বর্তমানে যেটা হটস্টার কোয়েশ্চেন হতে পারে, যে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত, সেটা হচ্ছে 6.15 কিলোমিটার। ঠিক আছে, তো পদ্মাটা আমরা মনে রাখবো। এরপরে আসি, বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত। বলো কোথায় অবস্থিত। এটা হচ্ছে চট্টগ্রামে অবস্থিত। এইটাও একটা স্টার কোশ্চেন, ইপিজেড রিলেটেড কোশ্চেন আসতে দেখা যায়। 1983 সালে চট্টগ্রামের পতেঙ্গায় দেশের প্রথম ইপিজেড স্থাপিত হয়। তাহলে সালটা এটাও মনে রাখতে পারো, যেটা প্রথম করা হয়েছে 1983 সালে, প্রথম কোথায়, চট্টগ্রামের পতেঙ্গায়। চট্টগ্রাম তো লিখাই আছে, পতেঙ্গাটা লেখা দিই। এবং
তোমাদের জন্য সুখবর হচ্ছে এই সবগুলা ইনফরমেশন আমাদের মানে ক্লাস নোট আর কি টেলিগ্রামে দেওয়া আছে। আমাদের অবশ্যই লিঙ্কটায় প্রেস করে তোমরা আমাদের টেলিগ্রামে যাবা, সেখানে গিয়ে এটা রিভাইজ করে ফেলবা। এখন সেখানে আরো এক্সট্রা ইনফরমেশন সহ আমি নোট গুছিয়ে দিয়েছি। তোমাদের লেখা ভাইয়ার লেখাটা খুবই খারাপ, মানে লেখার ধরন, তো এই ক্ষেত্রে আমি এই জন্য একদম টেক্সট ফরম্যাটে দিয়েছি, যাতে তোমরা সেখান থেকে রিভাইজ করে নিতে পারো। এখন চলে আসি পরবর্তী ইনফরমেশনে। বাংলায় 1943 সালে দুর্ভিক্ষের ছবি এঁকে বিখ্যাত হয়েছিল কোন শিল্পী বলো? আমরা জানি জয়নুল আবেদিন, শিল্পাচার্য জয়নুল আবেদিন খুবই বিখ্যাত একজন ব্যক্তি, এবং তার সম্পর্কে দুটো ইনফরমেশন মনে রাখবা। আমাদের সোনারগাঁওয়ে লোকশিল্প জাদুঘর রয়েছে, তিনি সেটা প্রতিষ্ঠা করেন, এবং তার সংগ্রহশালা কোথায় অবস্থিত সেটা হচ্ছে ময়মনসিংহে। আচ্ছা, এরপরে মেইনলি সেটাকে আমরা জানি যে তার যে চিত্রটা যেটাতে সে যদি ফেমাস হয়েছে, এটাকে বলা হয় দুর্ভিক্ষের রেখাচিত্র বা ফেমাইন স্কেচেস বলা হয়। আর বিশ্বব্যাপী তিনি খ্যাতি পেয়েছিলেন এটার জন্য। আর তার উপাধি কি? তার উপাধি হচ্ছে শিল্পাচার্য, শিল্পযুগ আচার্য। আচ্ছা, এখন আসি পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এটাও কিন্তু এটা রিপিটেড কোশ্চেন। এটা হচ্ছে 2রা ডিসেম্বর 1997। 97 কিন্তু সবগুলাতেই আছে, সো 2রা ডিসেম্বর তারিখটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এর পরেরটাতে আসি। দেখো কয়টি সেক্টরে ভাগ করা হয়, আসলে কি বলবো, এটা আসলে যদি কেউ মনে রাখতে না পারে। সেক্টর কয়টা? 11টি, সাব সেক্টর 64টি। ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেনে চলে আসি। দেখো বাংলাদেশের অন্তর্ভুক্ত সুন্দরবনের আয়তন কত? এটা কিন্তু এটাও ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে 2400 বর্গ মাইল, মাইলে দেওয়া আছে কিন্তু। ঠিক আছে, 2400 বর্গ মাইল। আর মূলত যদি বলি যে সুন্দরবনের যদি মোট আয়তনের কথা বলা হয়, সেটা কত হবে বলতে পারবা? 10,000 বর্গ কিলোমিটার। ঠিক আছে, 10,000 বর্গ কিলোমিটার, যার মধ্যে বাংলাদেশের অংশ পড়ছে। বাংলাদেশ কতটুকু আছে বলো? এই 10,000-এর মধ্যে বাংলাদেশ পাইছে 6,017 বর্গ কিলোমিটার। ঠিক আছে, এবং এটা যদি আমরা মাইলে নিয়ে আসি তাহলে সেটা হচ্ছে 2400 বর্গ মাইল। সো ইনফরমেশন গুলো আমরা খেয়াল রাখবো। এর পরবর্তী কোশ্চেনে চলে আসি, সেটা হচ্ছে বাংলাদেশের কোন সালে কমনওয়েলথে সদস্যপদ লাভ করে? এই যে ইন্টারন্যাশনাল যেই প্রতিষ্ঠানগুলো আছে তোমরা জানো, কমনওয়েলথ, ওআইসি, ইউনেস ইউনেস্কো, ইউনিসেফ। ঠিক আছে, এদের কবে পাইছিল এই সালগুলো অনেক ইম্পর্টেন্ট, এবং কমনওয়েলথে যে পাইছে এটা হচ্ছে 1972 সালে। ঠিক আছে, অনেকে এটা ভুল করে 74 দাগাবে, বাট এটার আনসার কিন্তু 1972 সালে। খুব ভালো করে আমরা খেয়াল রাখবো। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে আসি। দেখো নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? এটা বলতো। এটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, যেটাকে আমরা বলি কর্কটক্রান্তি রেখা। ঠিক আছে, ট্রপিক অফ ক্যান্সার। সবচেয়ে বড় কথা, এটা বাংলা নামটা অনেক গুরুত্বপূর্ণ, কর্কট ক্রান্তি রেখা। ঠিক আছে, এবং যে রেখার কত ডিগ্রি আছে এটা হচ্ছে 23.5 উত্তর অক্ষাংশ। 23.5 উত্তর অক্ষাংশ। ঠিক আছে, এবং এইটা দিয়ে কি কি গেছে, কোন কোন জেলার মধ্য দিয়ে গেছে? চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, মুন্সিগঞ্জ এবং কুমিল্লা, এদের উপর দিয়ে গেছে। এটা আমাদের নোটে দেওয়া থাকবে, তোমার চাইলে একবার দেখে রাখতে পারো। যে যদি খুব হার্ড কোয়েশ্চেন করে এভাবে আসতে পারে যে কর্কটক্রান্তি রেখার মধ্য দিয়ে নিচের কোনটি যায়নি, যেটা আমরা জানি মেডিকেলের সবচেয়ে ফেভারিট কোয়েশ্চেন স্যারদের। এখন আসি 19তম কোয়েশ্চেনে। দেখো মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম দেওয়া হয়? এটা আনসার হবে 68 জন। এরকম ভাবে বীর উত্তম, বীর বিক্রম কতগুলো দেওয়া হয় আমরা এর আগেও বলেছি। পরবর্তী ইয়েতে চলে আসি। দেখো 1971 সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে একজন ব্যক্তি একটি দমবক্তি করেছিল, যা ছিল লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তার শাস্তি এড়াতে পারবে না। এই দমবক্তি ব্যক্তিটি কে? এটা হবে জেনারেল ইয়াহিয়া খান। এখানে দেখো সবার নামই কিন্তু মোটামুটি যে 3 জনের নামের মধ্যে কনফিউশন লাগবেই। সো কিন্তু এটার আনসারটা হবে জেনারেল ইয়াহিয়া খান। এটাও এখন খুবই লেস ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, তাও যেহেতু আসছে আমরা জেনে রাখলাম। ঠিক আছে, সো এরই মাধ্যমে আমাদের আজকের ক্লাসের সমাপ্তি হয়ে গেল। সো
খুব কম সময়ের মধ্যে শেষ হয়ে গেছে, কারণ বেশিরভাগ ইনফরমেশনই আমাদের জানা ছিল, যে সেক্টর কয়টি, এইগুলো আসলে সময় নষ্ট করার মতো কোয়েশ্চেন। ঠিক আছে, সো আমরা খুব সহজ আজকে ক্লাসটা শেষ করে ফেললাম। আশা করি তোমাদের কোনো প্রবলেম নাই। তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমাদের জানাবা, এবং ক্লাস নোটগুলো অবশ্যই রিভাইজ করবা প্রতিদিন। এভাবেই তাহলে তোমাদের রিপিটেড কোশ্চেন কোনোদিনও ভুল হবে না, এবং এর করেসপন্ডিং যে কোশ্চেন আসবে তাও কোনোদিন ভুল হবে না। সকলের জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।